15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস থাকার পরেও 26শে জানুয়ারি কেন আমরা পালন করি? আমরা সবাই জানি 26শে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে। এই 26শে জানুয়ারি আমরা কি করেছিলাম? আমাদের সংবিধানকে গ্রহণ করেছিলাম, সেই জন্য পালন করা হয়। শুধু কি এটাই, নাকি এর পেছনে অন্য কোনো স্টোরি আছে? এই 26শে জানুয়ারি দিনটা কি বিশেষ একটা দিন, নাকি কোনো সাধারণ দিন, র্যান্ডমলি এটাকে চুজ করা হয়েছে? আজ জানবো এই 26শে জানুয়ারির বিশেষত্ব কি। আজকের আমাদের এই ভিডিওতে আমরা তুলে নিয়ে আসবো আমাদের এই ইতিহাসে এই 26শে জানুয়ারির গুরুত্ব কি, কেন এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ। টিকেল দ্য মাইন্ডের তরফ থেকে আমি কুন্তল তোমাদের সবাইকে আহ্বান জানাই আমাদের এই চ্যানেলে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এই 26শে জানুয়ারির বৈশিষ্ট্য নিয়ে। তো এটার জন্য আমরা ফিরে যাব একটু পুরনো ঘটনাতে। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড বলে একটা আইন ব্রিটিশ সরকার আমাদের দেশবাসীর উপর চাপিয়ে দেয়। কিন্তু এই আইন সর্বতোভাবেই দেশবাসীর উপকারিত ছিলই না, এদেরকে আরো দমন করার উপরে ছিল। সেই জন্য বিশেষভাবে এর প্রতিবাদ শুরু হয় এবং এই প্রতিবাদের স্বরূপ হিসেবে ঘটে গেছিল একটা বিশেষ ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আমরা সবাই জানি এটা ভারতবর্ষের ইতিহাসে এক বিশেষ ঘটনা। জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালিয়েছিলেন সাধারণ মানুষের উপর। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সেখানে সাধারণ মানুষ অহিংস পদ্ধতিতে একটা প্রতিবাদ জানাচ্ছিল, যেখানে বাচ্চা, বুড়ো, মহিলা সবাই উপস্থিত ছিল। জেনারেল ডায়ার নির্বিচারে তাদের উপরে গুলি চালান। এই প্রতিবাদের আগুন কিন্তু ছড়িয়েছিল গোটা ভারতবর্ষে এবং বিশাল এক প্রতিবাদের রূপ নিয়েছিল, যেখানে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল ভারতবাসীর কথা মানতে। সেই কারণে 1927 সালে গঠিত হয় একটি বিশেষ কমিশন, যার নাম ছিল সাইমন কমিশন। কিন্তু ভারতীয়দের নিয়েই কমিশন, ভারতীয়দের কথা শোনার জন্যই সেই কমিশনে কিন্তু কোনো ভারতীয়কে স্থান দেওয়া হয়নি। এই কারণে কংগ্রেস এবং তদানীন্তন দেশবাসী আবারও প্রতিবাদ করে এবং প্রতিবাদের ডাক ওঠে সাইমন গো ব্যাক। লালা লাজপত রায় লাহোরে একটি প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ তোলেন সাইমন গো ব্যাক এবং এই মিছিলে হাঁটার সময় তার মাথায় লাঠির আঘাত করা হয়। স্যান্ডারসন নামে এক ব্যক্তি তাকে এই আঘাতটি করেছিলেন, যেখানে এই আঘাতের ফলে কি হয়, লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এবং তখনই শুরু হয় এক বিশেষ প্রতিবাদের ঝড়। 1927 সালে এই ঘটনায় দেশবাসীর মনে, কংগ্রেসের মনেও আরো প্রতিবাদের স্পৃহাকে বাড়িয়ে দেয়। তারা সাইমন কমিশনকে ফেরত যেতে বাধ্য করে। এরকম সময় ভারত বিষয়ক এক মন্ত্রী ব্রিটিশদের ভারতীয়দের তুচ্ছ করে একটি মন্তব্য করে, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন। এই কথাটি তিনি ভারতীয়দের উদ্দেশ্যে বলেছিলেন। এর উত্তর দিয়েছিলেন মতিলাল নেহেরু। তিনি বলেছিলেন, শাট আপ, উই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। তুমি মুখ বন্ধ রাখো, তোমার এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, আমরা আমাদের সংবিধান নিজেরাই লিখব। কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, এবার কিন্তু আমাদের খসড়া সংবিধান লেখার সময় হয়েছে, আমাদের নিজেদের জন্য নিজেদেরকে এটা উঠে দাঁড়াতে হবে। মতিলাল নেহেরুর নেতৃত্বে জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস এদেরকে নিয়ে গঠিত হয় এক কমিটি, যারা ভারতের প্রথম খসড়া সংবিধান, যেটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। 1928 সালে এটি গঠিত হয় এবং ব্রিটিশদের কাছে পাঠানো হয়। যথারীতি ব্রিটিশরা এটাকে কোনো গুরুত্বই দেয় না, বাতিল, পাত্তাই দেয়নি সেই জিনিসটাকে।
শুধু কিন্তু এখানে সীমাবদ্ধ ছিল না, ব্রিটিশরাও যেমন দেয়নি, মুসলিম লীগও কিন্তু এই রিপোর্টটাকে সমর্থন করে। তাদের আপত্তি ছিল যে এটা হিন্দুদের জন্য গঠিত হয়েছে, মুসলিম সম্প্রদায়ের এখানে কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। সেখানে আমাদের ভারতীয়দের মধ্যে একটু বিভাজন দেখা যায় এবং এই নিয়ে একটা বড় মতবিরোধ তৈরি হয় ভারতীয়দের মধ্যেই, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে। বিরোধ মেটানোর জন্য তো সবসময় উপস্থিত একজনেরই নাম আসে, তিনি হলেন আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি একটা মধ্যস্থতা করেন এর মধ্যে। তিনি বলেন যে না, ঠিক আছে, আমরা ব্রিটিশদের সময় দিই, তারা দেখি এটার উপরে কি উপায় করছে, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি পথে যাওয়া যায়, এবং হিন্দু মুসলিম যাতে দুই তরফারই সমন্বয় থাকে, দুই পক্ষই যাতে এতে বেনিফিটেড হয়, সেটা অবশ্যই দেখা হবে। আবার কংগ্রেসের মধ্যেও কিন্তু দুটো দলের ভাগ, একটা চরমপন্থী দল ছিল, একটা নরমপন্থী দল ছিল। চরমপন্থী দল যেখানে ছিলেন জওহরলাল নেহেরু, অবশ্যই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা কিন্তু পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। আর ছিলেন নরমপন্থী দল, যেখানে ছিলেন বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদের মতো নেতারা। তারা কিন্তু স্বায়ত্ত শাসন চান, তারা কিন্তু পূর্ণ স্বাধীনতার পক্ষে যেতে রাজি হচ্ছিলেন না। এখানেও মধ্যস্থতা করেন আমাদের গান্ধীজি। তিনি বলেন ঠিক আছে, আমরা 1928 সাল রয়েছে, 29 সাল পর্যন্ত অপেক্ষা করব, সেখানে আমরা দেখব ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের নেহেরু রিপোর্টকে গ্রহণ করছে কিনা, বা সেই নিয়ে তারা কি বলছে। যদি এর মধ্যে কোনো রিপ্লাই না আসে, তাহলে কিন্তু কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দিকেই যাবে। যদিও এই নিয়ে মতবিরোধ বজায় থাকে এবং অপেক্ষা করা হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট কি রিপ্লাই দিচ্ছে। 1 বছর পেরিয়ে যায়, যথারীতি এই নিয়ে কোনো কথাই ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে শুনতে পাওয়া যায় না। তারা নেহেরু রিপোর্টকে কোনোরূপেই গুরুত্ব আরোপ করছিলেন না। তখন কংগ্রেসের অধিবেশনে স্থির হয় যে না, এরপরে আমরা পূর্ণ স্বাধীনতার দিকেই এগোব। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1930 সালে। তখন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধিবেশনে সিদ্ধান্ত হয় যে আমরা এইবারে পূর্ণ স্বাধীনতায় নেব। জওহরলাল নেহেরু তার বক্তৃতায় দ্ব্যর্থ কণ্ঠে জানান যে পূর্ণ স্বাধীনতায় কংগ্রেসের মূল দাবি, এবং তোমরা জানলে খুশি হবে, নরমপন্থী নেতারাও কিন্তু 2 হাত তুলে একেই সমর্থন করেছে। এইভাবে যখন এটা নির্ধারণ হয়, তো কথিত আছে যে যুব সমাজ নেহেরুর নেতৃত্বে 31শে ডিসেম্বর কি করে, 1929-এর 31শে ডিসেম্বর পতাকা উত্তোলন, এই প্রতিবাদ স্বরূপ হিসেবে যে আমরা আমাদের দেশে নিজস্ব স্বাধীনতায় থাকবো বলে পতাকা উত্তোলন। অনেকে এটা নিয়ে দ্বিমত রয়েছে, অনেকে বলেন রাত্রি 12টার পর হয়েছে, তাহলে এটা 1931 সালের 1 জানুয়ারি হবে, এবং এটি হয়েছিল লাহোরে, রাবি নদীর তীরে এই ঘটনাটা ঘটে। পরে যখন এটা জানাজানি হয়, কংগ্রেসের যারা প্রবীণ নেতারা, পুরনো নেতারা রয়েছেন, তারা বলেন ঠিক আছে, যুব সম্প্রদায় করেছে, কিন্তু সামগ্রিকভাবে কংগ্রেস এইটিকে নির্ধারণ করুক, একটা দিন নির্ধারণ করা হোক, এবং সেদিনকে প্রতিবাদ স্বরূপ হিসেবে পতাকা উত্তোলন করা হোক। এইটাতে সিদ্ধান্ত হয় যে জানুয়ারি মাসের লাস্ট যে রবিবারটা পড়বে, সেই দিনকে আমরা এই পতাকা উত্তোলন করি। ঘটনাচক্রে 1930 সালের লাস্ট রবিবার ছিল 26শে। এই 26শে জানুয়ারি প্রতিবাদ স্বরূপ হিসাবে এই পতাকা উত্তোলন হয়, এবং ওই দিনটিকে স্বায়ত্ত শাসন দিবস হিসাবে পালন করা হয়। 1947-এর 15ই আগস্টের স্বাধীনতার আগে পর্যন্ত এই 17 বছর এই 26শে জানুয়ারিকে স্বায়ত্ত শাসন দিবস হিসাবে মেনে চলা হয়েছে। এরপরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসে 1947 সালে, যখন ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের দেশবাসীর হাতে তুলে দেয় স্বাধীনতা, 15ই আগস্ট। কিন্তু এই 15ই আগস্টও কিন্তু একটা বিশেষ দিন। হঠাৎ করে এই 15ই আগস্টকে কেন? এখানেও কিন্তু ব্রিটিশরা তাদের দম্ভের পরিচয় দিয়ে গেছে। বলে কিভাবে?
তোমরা সবাই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি অ্যাটম বোমা ফেলা হয় 6 এবং 9 আগস্ট, এবং এই 15ই আগস্ট জাপান তাদের আত্মসমর্পণ করে ব্রিটিশ বাহিনীর হাতে, সম্মিলিত মিত্র বাহিনীর হাতে। তাই 15ই আগস্ট ছিল সেই ঔদ্ধত্যের প্রকাশ। সেই কারণে ব্রিটিশরা ভারত থেকে যাওয়ার আগে এই বিশেষ দিনটিকে চুজ করে যায়, যাতে তাদের সেই দম্ভ, সেই ঔদ্ধত্য প্রকাশ পায়। তো আমাদের দেশীয় নেতারা সেটা গ্রহণ করেন, কিন্তু তারা এটাও ভাবতে থাকেন যে শুধু এই দিনটাই নয়, আমাদের ওই 26শে জানুয়ারি দিনটাকেও কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে ওই দিনটাকে পালন করা যায়। তো প্রথম খসড়া রিপোর্টে যেমন ছিলেন মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোসরা, সেরকম আসলো আমাদের 47-এর পর নতুন সংবিধান গঠন করার জায়গা, যেখানে সভাপতিত্ব করলেন ডাক্তার বি.আর. আম্বেদকর। তার নেতৃত্বে গঠিত হলো আমাদের নতুন সংবিধান রচনা। এই রচনাও কিন্তু 1949 সালের 26শে নভেম্বরে কমপ্লিট হয়ে গেছিল। টোটাল রাইটিং কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছিল, কিন্তু তখন ওটাকে প্রকাশ করা হয়নি। ভাবা হয়েছিল, অপেক্ষা করা হয়েছিল, কেন নয় 26শে জানুয়ারি আসার জন্য, যাতে ওই দিনটা ভারতবর্ষের ইতিহাসে সর্বদা বজায় থেকে যায়, তার নাম সবসময় যেন থাকে, সেই দিনটাকে যেন অবশ্যই স্মরণ করা হয়। তাই 26শে নভেম্বর 1949 থেকে 1950-এর 26শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হয়, এবং এই 26শে জানুয়ারি 1950-এ গ্রহণ করা হয় ভারতের সংবিধান, যা আজ আমরা মেনে চলি এবং ভবিষ্যৎ জীবনেও মেনে চলি। এই ছিল 26শে জানুয়ারির সম্বন্ধে বিশেষ ঘটনা। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা এই জিনিসকে শেয়ার করো, আমাদের সঙ্গে জুড়ে থেকো। আরো এরকম ইনফরমেশনস নিয়ে আমি তোমাদের কাছে আসবো। টিকেল দ্য মাইন্ডের তরফ থেকে আমি কুন্তল তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এর বিশেষ শুভেচ্ছা।